দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। পবিত্র ঈদে মিলাদুন-নবী আজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত দিনটি চট্টগ্রামেও পালিত হচ্ছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায়। এ উপলক্ষে নগরীতে ছিল দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুস। লাখো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ধর্মীয় শোভাযাত্রাটির এবার ছিল ৫৫তম আয়োজন, যাতে নবী প্রেমের স্লোগান আর হামদ নাতে মুখর ছিল শহর। সেলিমুল্লাহ তোলা ছবিতে জানাচ্ছেন আরিফুল ইসলাম তামিম। পাখির চোখে জশ্নে জুলুস। প্রিয় নবীজির পৃথিবীতে শুভাগমনের দিন, তাই ঐতিহ্যবাহী জশ্নে জুলুসের ৫৫তম আয়োজনে বুধবার সকাল থেকে এমনই ছিল চট্টগ্রামের রাজপথ, যেখানে কয়েক কিলোমিটার জুড়ে মুখর ছিল লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায়। জশ্নে জুলুসে অংশ নিতে ভোর থেকে নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬ শহর আলমগীর খানকা শরীফ প্রাঙ্গণ ও আশেপাশে জড়ো হতে থাকে নানা বয়সী মানুষ। অনেকে আসেন বিদেশ থেকেও। কয়েক ঘন্টার মধ্যেই তা ভরে যায় মানুষ আর মানুষে। জুলুস শুরুর আগে তার তাৎপর্য নিয়ে কথা বলেন দরবারে শিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। अल्लाह ताला की फजल और रहमत जो है वो आई है इस पे आप फबिज़ालिका फलियफ़रहू, इसके लिए तुम खुशी मनाओ। हुवा खैरुम मिम्मा यजमऊन, ये बेहतर है कि आप जो जमा करते हैं उससे इस पर खर्च करना जो है इसमें खैर है, इसमें शांति है, इसमें अमन है, इसमें प्यार है, मोहब्बत है। সকাল ১০টায় শুরু হয় জশ্নে জুলুসের মূল আনুষ্ঠানিকতা। আল্লামা সাবির শাহর নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হলে রাজপথ জুড়ে সৃষ্টি হয় অনন্য এক মিলন মেলায়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল কলেমা খচিত নানা ব্যানার ফেস্টুন, কণ্ঠে ছিল হামদ ও নাতে রসুল। আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করেছি। এসেছি কারণ নবীর শুভ আগমনে এই দিন আগমন হয়েছিল, তার জন্য এসেছি। রসুল আমার জীবন, রসুল আমার মরণ, রসুল আমার খলজা। সেই মহিষকালে থেকে অনেক ভালো লাগছে, এখানে এসে নবী আওলাদ দেখতেছি, আমরা অনেক আনন্দ লাগতেছে। মুরাদপুর জিসি ওয়াসা হয়ে জশ্নে জুলুস নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাইগার পাস পর্যন্ত যায়। পরে একই পথে ফিরে যায় জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সেখানে ছিল মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত সহ নানা ধর্মীয় আয়োজন। এতে নবী প্রেমের বন্দনায় ছিল মুখ্য। আমার বাচ্চাগুলোকে আমি শেখাচ্ছি যে তো কি আমরা নবীর উম্মত, এটা যেন আমাদের বাচ্চাদের কাছে স্মরণ থাকে। বিশ্বের বৃহত্তম জশ্নে জুলুস থেকে এখানে ৮০-৭৫ লক্ষ মানুষের জমায়েত থেকে দেশবাসীকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাসূল আমরা দেখা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আনন্দ প্রকাশ করতে পারবো না, মনে করেন আনন্দ পেয়েছি। আয়োজকরা বলছেন জশ্নে জুলুস এখন শুধু একটি ধর্মীয় শোভাযাত্রা নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতিরও অংশ হয়ে উঠেছে। ৫ দশক ধরে টানা হয়ে আসা এই জশ্নে জুলুস গিনেস বুকে স্থান পাবে এমন আশা তাদের। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান পাবার জন্য আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটাকে স্থান রাখার বিজ্ঞতা রাখে না। আঞ্জুমান প্রতিবারের মতো বহন করে থাকে, উদ্যোগ নিয়ে থাকে। আমি মনে করি যে অবশ্যই এটি আমাদের এই ঐতিহ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে। প্রতি বছর ১২ রবিউল আওয়াল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও তার জীবনাদর্শ স্মরণের পাশাপাশি মানুষের মাঝে সেই আদর্শ ছড়িয়ে দিতে ১৯৭৮ সালে সূচনা হয় এই জশ্নে জুলুসের, যার মূল আয়োজক আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্ট। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম। পাহাড়ি জনপদেও পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন-নবী। সকালে খাগড়াছড়ি শহরে ঈদগাহ মাঠ থেকে বের করা হয় জশ্নে জুলুস। আহলে সুন্নাত ওয়াল জামাত এই জুলুসের আয়োজন করে। পরে শহরটির বিভিন্ন সড়ক ঘুরে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা, মিলাদ মাহফিল। বান্দরবানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিলাদুন-নবীর জশ্নে জুলুস বের করে গাউছিয়া কমিটি বাংলাদেশ। জুলুসটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। মিলাদুন-নবী পালিত হয় রাঙামাটি ও কক্সবাজারে। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আবারও ভেসে গেছে 2 পর্যটকের মধ্যে ইয়াসিন খান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজ রয়েছে ইব্রাহিম খান।
বুধবার 2:30টার দিকে সৈকতের জল তরঙ্গ এলাকায় ঘটনা ঘটে। বিচ কর্মীরা জানান, দুপুরে সমুদ্রে গোসল করতে নামেন তারা। এই সময় স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম খান ভেসে যান। তাৎক্ষণিক লাইফগার্ড কর্মীরা ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তবে ইব্রাহিম খানের এখনও খোঁজ মেলেনি। তাদের দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা। গেল 22 আগস্ট তারা কক্সবাজারে যান। এদিকে এখনও খোঁজ মেলেনি বোট ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ডের 16 বছরের ছেলে আলবার্টের। গতকাল নাজিরার টেক মোহনায় ডুবে যায় হাউসবোট আইল্যান্ড গার্ড। এই ঘটনায় এডওয়ার্ড, তার স্ত্রী ও এক সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আজ দুপুর 2:30 সময় জল তরঙ্গ থেকে তাদের একটি গ্রুপ নেমেছিল জল তরঙ্গ বরাবর। ওই নামার পর তাদের দুজন ভেসে যাওয়ার সময় তারা যখন খবর দেয় যে, তখন আমাদের এখানে লাইফগার্ড এবং বিচকর্মীরা দ্রুত গিয়ে একজনকে উদ্ধার করে নিয়ে আসার সময় তারা বলে আরেকজন রয়েছেন। তো আরেকজনকে আমরা উদ্ধার কাজ চলতেছে এবং ওনাকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। হসপিটাল নিয়ে আসলে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। আর যিনি নিখোঁজ রয়েছেন উনি এখনও আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। জেদ্দা থেকে বিমানে আসার পথে মাস্কটে প্রাণ হারালেন চট্টগ্রামের এক নারী। 55 বছর বয়সী নারীর নাম সানোয়ারা বেগম। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG136 ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসছিলেন, কিন্তু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করে। পরে বিমানবন্দরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে তার মৃত্যুকে ঘিরে দীর্ঘক্ষণ ফ্লাইটটি আটকে থাকে মাস্কটে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে বিকেল 2:45টায় সেটি চট্টগ্রামে পৌঁছায়। ফের লাইটার জাহাজ সংকট মিলছে প্রয়োজনের অর্ধেকের মতো। এজন্য কেউ দুষছেন এক শ্রেণীর প্রভাবশালী মালিককে। কেননা নিজেদের স্বার্থে তারা জাহাজ চালাচ্ছেন BWTCC এর সিরিয়াল ভেঙে। সাধারণ লাইটার মালিকদের অভিযোগ, ক্ষমতাবানদের জন্য এক নিয়ম আর দুর্বলদের জন্য ভিন্ন। তাই উঠেছে প্রয়োজনে সিরিয়াল প্রথা বন্ধের দাবি। গেল 25 আগস্টে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 45টি মাদার ভেসেলের জন্য প্রয়োজন ছিল 180টির মতো লাইটার, কিন্তু বরাদ্দ দেয়া সম্ভব হয় 59টি। 23 তারিখের জন্য বরাদ্দ মেলে 34টি। মাঝে 24 আগস্ট ছিল বরাদ্দ শূন্য। বরাদ্দ সভাও হচ্ছে অনিয়মিত। লাইটার জাহাজ মালিকদের সংগঠন BWTCC বলছে, হঠাৎ মাদার ভেসেল বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি। সচরাচর যেখানে বরাদ্দ দেয়া হয় দিনে কম বেশি 100। অতি সম্প্রতি অনেকগুলো খাদ্য পণ্যবাহী জাহাজ মাদার ভেসেল আসছিল, সেখানে এই লাইটার জাহাজগুলো ইনভলভ হয় পণ্য পরিবহনে। এই লাইটার জাহাজগুলো বৃষ্টি এবং বিভিন্ন কারণে যত সময় আয়োগ করতে পারে নাই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক লাইটার আছে প্রায় 1100। নিয়ম অনুযায়ী যার সবই চলার কথা সিরিয়াল মেনে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় 400 লাইটারই পণ্য বোঝাই করে নিজেদের মতো করে। কেননা এভাবে কম ভাড়ায় বেশি ট্রিপের সুযোগ হয়। অভিযোগ, মালিকদের প্রভাবশালী একটি অংশের স্বেচ্ছাচারিতায় তৈরি হয়েছে লাইটারের কৃত্রিম সংকট। ন্যায্য ভাড়া আর ট্রিপ থেকে বঞ্চিত হয় সাধারণ মালিকরা। এতে নৌ খাতে বাড়ে বিশৃঙ্খলা। 300 থেকে 400 জাহাজ সিরিয়ালের বাইরে লাগাচ্ছে। আমদানিকারক ওদেরকে আগে প্রথম প্রেফারেন্স দেয়, কারণ ওর থেকে 400 টাকা দিয়ে পায়, আর আপনার সিরিয়ালে নিলে 600 টাকা পায়। তাহলে সে কেন 200 টাকা বেশি দেবে? এখানে তো এক প্রকার জিম্মি করে ফেলতেছে। আপনার নেতা আপনার জাহাজটা আগে সিরিয়াল দিচ্ছে যখন অ্যাভেলেবেল জাহাজ ছিল, কিন্তু আমি ছোট মালিক, আমার টাকা পাত্র দিচ্ছে না। পাশাপাশি যে জাহাজি অ্যাপসের মাধ্যমে লাইটার জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করা হয় তাও হচ্ছে না ঠিকমতো। ভাষা ও ব্যবহারিক জটিলতা বাড়িয়েছে সংকট। আমাকে যদি কোনো জায়গায় চাকরিতে নিয়ে যায়, যদি মালিক প্রশ্ন করে আপনি অ্যাপ জানেন কি না, তো আমি অ্যাপ না জানলে তো কোম্পানি চাকরিতে নেবে না। তখন আমাকে অ্যাপ শিখতে হবে। যদি অ্যাপসটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, কোনো জাহাজ অনলাইনে বা সোরা টিপ দিতে পারবে না। ভুক্তভোগী মালিকরা বলছেন, মুক্তবাজার অর্থনীতিতে লাইটার পরিচালনা হতে হবে এক নিয়মে, হয়তো সিরিয়ালে, নতুবা উন্মুক্ত পদ্ধতিতে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ছুটির দিনে চট্টগ্রামে অনেকটা স্বাভাবিক গ্যাস সরবরাহ, ফলে সকাল থেকে নগরীর রিফুয়েলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবেই গ্যাস নিতে পারছেন বিভিন্ন যানবাহনের চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা ছাড়া গ্যাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করলেও শঙ্কায় আছেন অনেকে।
এছাড়া গ্যাস সংকট আবারও দেখা দিতে পারে এ নিয়েও দুশ্চিন্তায় আছেন চালকরা। তাদের দাবি দ্রুত সংকট নিরসনে যেন কার্যকরী উদ্যোগ নেয় সরকার। এদিকে রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ বাড়লেও গ্যাস সংকটে বেশি ধুঁকছে শিল্প কলকারখানা। সংকটে বন্ধ হয়ে আছে অনেক কলকারখানার উৎপাদন। তবে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL এ গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজকে শুধু একটু ক্লিয়ার আছে যে গাড়ি ঘোড়া কম চলে দেখা, আর নাইলে 2.5 ঘন্টা 3 ঘন্টা বইতান লাগে সিরিয়াল দিয়া। রাইতে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে বইতান লাগে গ্যাস, এরপরে পুরো প্রেসার পাওয়া যায় না। হালকা আছে, আজকে ফ্রি তো এই জন্য আজকে একটু নর্মালে আছে। কালকে খুব জাম ছিল, এর আগেও দাম ছিল 5 ঘন্টা 6 ঘন্টা লাগছে। সন্দেহ আছে কালকেতে কি পাবো কিনা সন্দেহ আছে। আজকে জুলুসের কারণে মানে গাড়ির চাপ কম। অন্য সময় তো সিরিয়ালে থাকা লাগে, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা। আমার এমন সময় গেছে সকাল 7টা সিরিয়াল দিছি, রাতের 9টা আমি গ্যাস পাই না। গ্যাস না নিয়ে নজলে গোড়া থেকে চলে গেছি। এই কয়দিন মানে আমরা অসুস্থ হয়ে গেছি স্যার, বুঝছেন? কোনো বউ, কোনো বাচ্চা, কোনো খাওয়া দাওয়া, কোনো গোসল, বেশি কষ্টে আছি স্যার আমরা সরকারের কাছে দাবি জানাই যে এটা যাতে খুবই শীঘ্রই ঠিক হয়ে যায়। ঠিক হইলে আমরা গরিব মানুষ, আমরা অর্থহীন মানুষ যারা আছি তারা একটু ভালো থাকতে পারবো, আর না হয়তো আমরা কষ্ট পড়ে যাচ্ছি। সম্প্রতি পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বেড়ে তলিয়ে যায় খাগড়াছড়ির দীঘিনালা সাজেক সড়ক। স্থানীয়দের অভিযোগ, শুধু এবারই নয়, পাহাড়ি ঢল বা নদীর পানি বাড়লেই ডুবে যায় গুরুত্বপূর্ণ সড়কটি। এতে ভোগান্তি বাড়ে সড়ক ব্যবহারকারীদের। তাই সড়কটি উঁচু করার দাবি জানান স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন নুরুস্তাফা মানিক। বাংলাদেশের অন্যতম পর্যটন গন্তব্য সাজেকের সৌন্দর্য উপভোগের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন খাগড়াছড়ি থেকে পরিবহনে করে সড়ক পথে পর্যটকরা যান সাজেকের উদ্দেশ্যে। এবং খাগড়াছড়ি শহর থেকে ডিঘিনালা, তারপর ডিঘিনালা থেকে পর্যটকরা যান সাজেকে। সেই ডিঘিনালা থেকে সাজেক যে সড়ক, সেই সড়কের বিভিন্ন জায়গায় অতি বৃষ্টি কিংবা একটু বৃষ্টি হলেই কিন্তু অনেক জায়গায় পানি জমে যায়। এর কারণে জনদুর্ভোগ তৈরি হয়। আমরা দেখেছি জুলাই এবং আগস্ট মাসেও কিন্তু একটু বৃষ্টি কিংবা ভারী বর্ষণ হওয়ার পর প্রায় কখনো 2 দিন, কখনো 1 দিন কিংবা কয়েক ঘন্টাও কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ ছিল সাজেকের সাথে। এর কারণে এখানে যেসব পর্যটকরা বেড়াতে আসেন কিংবা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েন। এবং তারা দাবি তুলেছেন যাতে সাজেকের যাওয়ার যে রাস্তা কিংবা কবাখালী এবং মাছালং সহ অন্যান্য যেসব জায়গায় সড়ক তলিয়ে যায়, সেসব সড়ক যাতে চিহ্নিত করে অতি দ্রুত উঁচু করা হয় এবং এর পাশাপাশি সড়ক প্রশস্তকরণ করা হয়। কারণ সড়কের কিছু জায়গায় বাঁক রয়েছে কিংবা কিছু জায়গায় সড়ক অনেকটা সরু রয়েছে। সেই জায়গাগুলো বাড়ানোর দাবিও কিন্তু এখানে যারা পরিবহন খাত সংশ্লিষ্ট রয়েছেন কিংবা স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু সেটি দাবি তুলেছেন। এবং তারা বলছেন, যদি পর্যটন নির্ভর যে অর্থনীতি, সেই পর্যটন নির্ভর অর্থনীতিকে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে থমকে না যায়, সে কারণে এখনই সময়ের দাবি যাতে সড়ক উঁচু করা হয় এবং যাতে সড়ক প্রশস্তকরণ করা হয়। এটি কিন্তু এখন সময়ের দাবি বলছেন এখানকার জনপ্রতিনিধি কিংবা স্থানীয় এবং ব্যবসায়ী, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন পর্যটন সংশ্লিষ্ট তারা।